দেখো কোন অপদার্থ এত সুন্দর লেকটার মধ্যে একটা প্লাস্টিকের বোতল ফেলে রেখে দিয়েছে। দেখা যাচ্ছে পুরো পোখরা সিটির, ওই যে এটা হলো পোখরা সিটি। আর এখান থেকে যেরকম দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আছে পুরো পোখরা শহরের ভিউ। গুড মর্নিং। তো আজকে আমাদের পোখরাতে হচ্ছে লাস্ট ডে, তো একটু পরেই আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তো কিছু দেখার এখনো বাকি আছে, তো দেখি আজকে কতটুকু দেখতে পারি। আমরা আজকেই চলে যাব সন্ধ্যাবেলায় কাঠমান্ডুতে। তো রাত্রটা আজকে আমরা বাসেই কাটাবো, কেননা সারাদিন ঘুরে হয়তো বা 6টা-7টার দিকে বাস থাকবে, তো তখন উঠে বাস কালকে ভোরবেলা কাঠমান্ডু চলে যাব। এখন একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর যেগুলো বাকি আছে দেখার, বা জানি না কতটুকু দেখতে পারবো, কারণ এখানে ওয়েদারটা ঠিক 2টা-2:30 থেকে এটা বৃষ্টি শুরু হয়ে যায়। তো এখন অলরেডি বাচ্চা 11:30। তো দেখি ব্রেকফাস্টটা করে তো লেক সাইড হয়তো বা যাবো, ওখানটা আমরা সেরে যদি পসিবল হয় অন্য কোথাও যাব। আর লাগেজটাকে সব আমরা স্টোর রুমে রেখে এসেছি হোটেলের। তো ভালোই লজিস খাওয়ার লাগতেছে। আজকে আমাদের একটু পকেট খালি খালি হয়ে আসার পথে, তাই একটা সস্তা দোকান দেখে আমরা ঢুকেছি, কিন্তু এখনো আলু পরোটার দাম শুনলাম 160 নেপালি রুপিস, মানে মোটামুটি 100 টাকা ইন্ডিয়ান। 100 রুপিসের আলু পরোটা, এটা নাকি সস্তা হোটেল আমরা খুঁজেছিলাম খাওয়ার জন্য। না আমরা না, তো পিনাক খুঁজেছি। এই যে এই ব্যক্তিটা পিনাক, মোটামুটি আধা ঘন্টা তো হলো ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার দিয়েছি। এই বিষয়ে তুমি কিছু একটা বলো। দেখুন, এখানে একটা সিস্টেম হচ্ছে যে ওরা কেউ যদি অর্ডার করে তারপর ওরা প্রিপারেশন শুরু করে। যেমন আমরা অর্ডার দিলাম আলু পরাঠা, তারপর শুধু আলুটা এখন সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হবে, তারপর ভিতরে যাবে, বলবে, দেবে, তারপর তরকারি করবে, তারপরে প্রেসার কুকার ধরেন প্রেসার কুকার জ্বলছে, মোটামুটি ধরেন আরো 2 ঘন্টার মধ্যে অর্ডার দিতে হবে। তো স্টে টুন উইথ আস। ব্রেকফাস্টের অর্ডার আসতে আসতে আমাদের লাঞ্চের টাইম। 1 hour later. কি করে दीदी और कितना टाइम लगेगा? 2 मिनट, ठीक है। কত সাধনার পরে এমন আলু। সবর কা ফল মিঠা হোতা হ্যায়। তো আলু পরোটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা কোথায় যাচ্ছি পিনাক? আমরা ওই প্যারাগ্লাইডিং দেখতে, দেখুন অনেকগুলো প্যারাগ্লাইডিং। सिंगल सिंगल हाँ सिंगल डबल पे मिल जाएगा। डबल पे कितना है? डबल का दोनों का चार्ज लगेगा। दोनों का हाउ मच? 400। बस कायाकिंग में डबल 400। कम करो ना। नहीं, ये बोट ऑप्शन नहीं लिखते ना, जितना आदमी है उतने लिखते। अच्छा, वो खुद चला सकते हैं? हाँ। তো লেডি ले लो না। चलो। তো আসতে এখানে আমরা একটি কায়াকিং এর অফার পেয়ে গেলাম। চলো এবার করে দেখি কি রকম হয়, প্রথমবার এক্সপেরিয়েন্স করব পোখরা লেকে। আমি যাব না, ও রেডি হচ্ছে। আমি একটু আমি এমনিতে একটু মানে জল জিনিসটা একটু ভয় পাই, সাঁতারও পারি না, তো রিস্ক নেব না। যাচ্ছে সবাই যাচ্ছে, এখানে রিস্কের কোনো কিছুই নেই। কায়াকিং বলে তারা বিক্রি করছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কায়াকিং না। হ্যাঁ, কায়াকিং এর বোট এরকম থাকে না। যাই হোক, দেখা যাক কি রকম হয়। 200 রুপিস দিয়ে कितना तक जा सकते हैं? कहीं भी जा सकते हैं, मगर लाइफ जैकेट तो उतारना नहीं। ठीक है, ठीक है। कुछ भी करना लेकिन लाइफ जैकेट नहीं उतारना ना। कितना गहरा है पानी? 23.30 मीटर। बाप रे, 30 मीटर गहरा। स्ट्रेट जाना है तो दोनों साइड एक एक बार विथ सेम फोर्स। अच्छा अच्छा। टर्न होना है तो एक ही साइड, या राइट या लेफ्ट। बैठे ना, बैठे बैठे। ओ भाई পিনাক, আমার লাগে মানে ভাই ভালোই লাগে, বেশ সুন্দর, কিন্তু একটু প্র্যাকটিসের দরকার আরো। বেশ মজা। এটা অ্যাকচুয়ালি কায়াকিং এর বোট, এটা সার্ফিং এর বোট। সার্ফিং এর বোটকে ওরা কায়াকিং বলে চালিয়ে দিচ্ছে, বিক্রি করছে।
আর দেখো কোন অপদার্থ এত সুন্দর লেকটার মধ্যে একটা প্লাস্টিকের বোতল ফেলে রেখে দিয়েছে। খুবই থার্ড ক্লাস পার্সন। সামনে कभी कभी मेरे दिल में ख्याल आता है। প্রথমবার কায়াকিং এর এক্সপিরিয়েন্স খুবই ভালো, কিন্তু বুঝতে পারছি না কিভাবে কি করতে হয়, কারণ যদি লেফট সাইডে স্ট্রোক মারি রাইট সাইডে চলে যায়, রাইট সাইডে মারলে তো এটা উল্টা দিকে করতে হয়। খুব রিস্কে ভিডিওটা করছি কারণ মোবাইলটা একটু সামনে রেখেছি, একটু গড়বড় হলে আমার শেষ, আমার ফোন, আমার সব কিছু। এদিকে শুধু একটু ডাইরেকশন দিতে লাগে কারণ ওয়াটার ফ্লো মানে এয়ার ফ্লোটাই সাইডে বেশি দিতে না, হালকা একটু ডাইরেকশন এন্ড। তো 1 ঘন্টা আমাদের সময় দেওয়া হয়েছিল, তো সেই 1 ঘন্টা এখন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট স্পটের জন্য। তার আগে আমাদের এই বোর্ডটিকে ফেরত দিয়ে দিতে হবে। তো আজকে আমরা প্ল্যান করলাম স্কুটি নিয়ে ঘুরবো, কারণ গতকাল গাড়ি নিয়ে ট্রাভেল করাতে আমাদের অনেকটা বেশি এক্সপেন্স হয়ে গিয়েছিল। আজকেও আমরা যেখানে যাওয়ার প্ল্যান করেছি সেই সবকটা জায়গায় পোখরা শহরের খুবই কাছাকাছি অবস্থিত, তাই আমরা যদি গাড়ি নিয়ে আবার গতকালের মতো আমাদের খরচা হয়ে যাবে বেশি। এর জন্য আমরা দুটো স্কুটি রেন্টে নেওয়ার প্ল্যান করেছি। স্কুটি দিয়ে ঘোরার একটা মজা হলো খরচাও কম লাগে, তাছাড়া নিজের মর্জি মতো ঘোরাফেরা করা যায়, যেদিকে ইচ্ছে সেদিকে যাওয়া যায়। গাড়িতে তো সেটা পসিবল না, তাই আমরা দুটো স্কুটি নিয়ে এখন স্কুটিগুলির ভালো করে ভিডিও করে রাখছি, যেন ওরা আমাদের কোনো রকম ফলস এলিগেশন না দিতে পারে যে কোনো রকম স্ক্র্যাচ লাগানো বা এটসেট্রা যে আছে কিনা, সেই সবটা জিনিস দেখে আমরা ভিডিও করে প্রুফ রাখছি যে না আমরা যে কন্ডিশনে স্কুটি নিয়ে যাচ্ছি সেই একই কন্ডিশনে রয়েছে। তো তোমরাও যদি কোনোদিন স্কুটি কোথাও প্ল্যান করো রেন্টে নেওয়ার জন্য, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। পোখরা শহরে অবস্থিত বিন্দুবাসিনী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক তীর্থস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে একটি ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি পোখরার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরের প্রধান উপাস্য দেবী হলেন বিন্দুবাসিনী, যাকে দেবী দুর্গারই একটি রূপ মনে করা হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সিদ্ধিনারায়ণ শাহ এই দেবী মূর্তিটিকে ভারত থেকে এখানে এনে প্রতিষ্ঠা করেছিলেন। পরিষ্কার আবহাওয়া থাকলে মন্দির প্রাঙ্গণ থেকে অন্নপূর্ণা এবং মাচাপুত্রের পর্বত শৃঙ্গের অপূর্ব মনোরম দৃশ্য দেখা যায়। প্রতিদিন বিশেষ করে দশাই উৎসবের সময় এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। স্থানীয়দের কাছে এটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। পোখরা ভ্রমণের সময় শান্ত পরিবেশ এবং হিমালয়ের অপরূপ সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার জন্য এই মন্দিরটি খুবই দারুণ একটি জায়গা। এখন আমরা বেরিয়ে গেছি বিন্দুবাসিনী টেম্পল থেকে। তো এখন ভাবছি আমরা সারাংকোটের দিকে যাব, কারণ ওয়েদারটাও খুব ভালো, আশা করি ওখান থেকে খুব ভালো একটা ভিউ আসবে। জিপ লাইনের রাস্তা এদিকে, এটা নাকি ওয়ার্ল্ডস স্টিপেস্ট জিপ লাইন। তো এখানে জিপ লাইন করার ব্যবস্থা আছে, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড স্টিপেস্ট জিপ লাইন, কারণ দেখো কতটা এটা একদম উপর থেকে ডাইরেক্ট স্লোপটা অনেক বেশি। আমার তো দেখেই মাথা গরম হয়ে গেছে। তারা কয়েকজন দিকে যাচ্ছে। যাই হোক, আমাদের কোনো প্ল্যান নেই এখন এইসব করার, কারণ আমরা অলরেডি যা করে এসেছি এটা আর বলার মতো। তুমি যাবে? কেন? পিনাক, পিনাক দেখুন দাদা, আমি জীবনের মোহমায়া থেকে দূরে সরে গেছি, তাই আমি এইসব ছেড়ে দিয়েছি। কেন? একবার ট্রাই করো, জীবন তো একটাই।
থাকলে থাকবে, না থাকলে শেষ। এই যে লাইনটা দেখছেন এখান থেকে উপর থেকে নিচে যাচ্ছে দেখে আমার পায়খানা চলে এসেছে, তাই আমি যাবো না। আর আমি আপনার বারবার বায়না করতেছি। তবে এদিক থেকে ভিউটা কিন্তু খুব দারুণ, একদম মানে ফ্লাইট ভিউ, ফ্লাইটের উইন্ডো ভিউ যেরকম দেখা যায় এইরকম দেখা যাচ্ছে পুরো পোখরা সিটির। ওই যে এটা হলো পোখরা সিটি। আকাশটা ক্লিয়ার থাকলে হয়তো বা এদিক থেকে আরো ভালো ভিউ পাওয়া যেত পাহাড়গুলির। তো এদিকে হচ্ছে সারাংকুট টপ, এটা আরেকটা টুরিস্ট স্পট। এখানে দেখুন কত টুরিস্ট এখানে আসছে। তো আমরাও এখন এদিকে যাচ্ছি। আবার বেশ কিছু সিঁড়ি চড়ে আমাদের উপরে উঠতে হবে। নেপাল আসছি পর থেকে প্রত্যেক দিন কয়েকশো সিঁড়ি চড়ছি। তো এখন আছি আমরা সারাংকুট টপ, মানে সারাংকুটের হাইয়েস্ট ভিউ পয়েন্ট এটাই। আর এখান থেকে যেরকম দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আছে পুরো পোখরা শহরের ভিউ, মানে জাস্ট লুক এট দ্য ভিউ। পুরো পোখরা শহর এখান থেকে দেখা যাচ্ছে। রাত্রেবেলা জানেও যখন লাইটগুলি জ্বলবে তখন কি অসাধারণ লাগবে, মানে কল্পনার বাইরে এই ভিউটা। ওয়েদারটা যদি একটু ভালো থাকতো আরো ক্লিয়ার দেখা যেত। মানে দেখো হালকা হালকা রৌদ্র পড়ছে, তো একটু একটু দেখা যাচ্ছে। তো আকাশটা একটু মেঘলা হয়ে থাকাতে সূর্যের আলোটা ভালোভাবে পড়ছে না, হলে এই ভিউটা আরো দারুণ লাগে। এখানে আবার একটি সারাংকুট ধামও আছে, এটা একটা মন্দির। চলো এবার দেখাই এটা কিসের মন্দির। এবং সারাংকোট ধাম, যা মূলত সারাংকোট পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ধর্মীয় ও প্রাকৃতিক দর্শনীয় স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 মিটার উঁচুতে অবস্থিত এই ধামে একটি ঐতিহ্যবাহী শিব মন্দির রয়েছে, যা স্থানীয় মানুষ এবং পর্যটকদের কাছে অত্যন্ত পবিত্র। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সারাংকোট ধাম তার ভৌগোলিক অবস্থানের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে একটি 51 ফুট উঁচু পঞ্চমুখী গণেশ মূর্তি রয়েছে, যার দর্শনে সব বাধা বিপত্তি কেটে যায় বলে মান্যতা রয়েছে। পোখরা ট্যুরে সারাংকোট ইজ এ মাস্ট ভিজিট প্লেস। সো মনে রাখবে এই জায়গাটি কিন্তু একদমই মিস করা যাবে না। চলো তাহলে এরই সাথে আমাদের দ্বিতীয় দিনের পোখরা ট্যুরও এখানেই শেষ হলো।